অনলাইনে সিরিয়াল ছাড়া তো হবেই না। নাম ট্রান্সফারের ক্ষেত্রে প্রচুর সমস্যা করে অনলাইনে এখন সিরিয়াল যদি না নেন। এখন দরবেশ ধরার পর দেখলাম আধা ঘন্টার ভিতরে আমাদের যে ফাইল প্রসেসিং সব হয়ে ওকে, আমাদের কোনো সিরিয়াল লাগে নাই। প্লাস হলো আমাদের গাড়ি যে আপনার চেকিংয়ের জন্য একটা সিরিয়াল, ওই সিরিয়ালও লাগে নাই, চেকিংও করে নাই গাড়ি। চলে আসলাম মিরপুর বিআরটিতে। মিরপুর বিআরটিতে আমার যে আগের বাইকটা আছে ওই বাইকের আসলে নাম ট্রান্সফার করব, সেই কারণে মিরপুর বিআরটিতে আসা। এখন এদিক দিয়ে মনে হয় যাওয়া যায় না, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। মিরপুর বিআরটিতে মনে হয় পিছন দিক দিয়ে ঘুরে যেতে হয়। আমি যাব মিরপুর বিআরটিতে, এদিক দিয়ে মনে হয় ঘুরে যেতে হয়। এর আগেও আসছি, সেম সমস্যা। আর আমার এই বাইকটার নাম ট্রান্সফার কী করবো? এই বাইকটা তো আমি মাত্র কিনলামই। আমার আগে যে অ্যাসেপ্টটা ছিল ওই বাইকটার নাম ট্রান্সফার করতে হবে মিরপুর বিআরটি থেকে। তো এখন মিরপুর বিআরটিতে যাই, যাওয়ার পর এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করতে পারবো বিআরটির কী এক্সপিরিয়েন্স হলো না হলো। তো এখন আমি বিআরটি অফিসে যাব, তার আগে ভিডিওটা এখনই বন্ধ করতে হবে, কারণ এর আগে বিআরটিতে একটা বিশাল গ্যাঞ্জামের ভিতর পড়ছিলাম ভিডিও করা নিয়ে। আর চাই না আমি ভিডিও করতে। পরবর্তীতে নাম ট্রান্সফারের সময় মোবাইলে কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো। মিরপুর থেকে এখন অবশ্য বাসায় ফিরতেছি, অলমোস্ট 3:36 বাজে গড়ির টাইমে। আমি আসছিলাম 11টার দিকে, মিরপুর বিআরটিতে ঢুকে আমি 11টার দিকে। মেনলি সমস্যা যেটা হয়েছে, আমার সেই বাইকটা আজকে নাম ট্রান্সফার করতে গেছিলাম, কিন্তু যে বাই আর কি বাইকটা ক্রয় করেছে উনি নিজে আইডিয়া ছিল না কীভাবে নাম ট্রান্সফার করতে হয় বা কোথা থেকে করতে হয়। সো ওনার আইডিয়া না থাকার কারণে মেনলি সমস্যাটা হয়েছে। উনি বলছে উনি অনলাইনে সিরিয়াল নিছে ব্লা ব্লা ব্লা, যেটা উনি অনলাইনে সিরিয়াল আর কি নেয়নি। পরবর্তীতে এখানে আসলাম, আসার পর অনলাইনে সিরিয়াল ছাড়া তো হবেই না। নাম ট্রান্সফারের ক্ষেত্রে প্রচুর সমস্যা করে অনলাইনে এখন সিরিয়াল যদি না নেন। তারপর কি করা যায়, আমার তো আরেকদিন সময়ও নাই। আমি যে আসবো মিরপুর বিআরটিতে, আর ওই ভাই জব করে যিনি আমার বাইকটা ক্রয় করেছে, এই কারণে উনিও আরেকদিন আসতে পারবে না যে মিরপুর বিআরটিতে এসে আরেকদিন আমি কাজটা করি। এই কারণে তারপর দুইজন ডিসিশন নিলাম যে দরবেশ ধরি। এখন আসেন যে দরবেশে কত টাকা নিছে বা কী লেনদেন আবি যাবি, এখন অনেক কথাই আসতে পারে। দরবেশে নিচে সেটা আপনার 4000 টাকা জমা, ওইটা আমরাই দিছি। আর হলো দরবেশে আপনার নিচে 5000 টাকা। এখন বলতে পারেন কিভাবে কি হয়েছে। আমরা প্রথম আসি আপনার 11টার দিকে আসার পরে আমরা কখনোই আজকে সিরিয়াল না নিয়ে আর কি আমরা নাম ট্রান্সফার করতে পারবো না বা এটা ব্লা 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 হবে না। কিন্তু পরবর্তীতে যখন দরবেশ ধরি তখন সবই সম্ভব হয়েছে। আসলে আমরা জাতি হিসাবে এত একটা নিম্ন শ্রেণীর লোক, বা আমাদের মেন্টালিটি একজন আর দুইজন পরিবর্তন করলে বা একজন আর দুইজন চেঞ্জ করলে আমাদের দেশে কিছুই হবে না। আমাদের দেশে প্রতি রন্ধ্রে মানুষের দুর্নীতি ঢুকে গেছে। এখন আমি যদি ভবিষ্যতে বিআরটিতে জব করি বা আমি যদি গভর্নমেন্টের কোনো অথরিটিতে যাই, আমিও তো একবার চিন্তা করব যে আমার কাছ থেকে ঘুষ নিছে। হ্যাঁ, আমি নিজে হাত দিয়ে দেই নাই, যিনি বাইক ক্রয় করেছে উনিই দিছে, কিন্তু আমার তো পার্সোনালি তাকে চিনি বা আমার হাতটা দিয়েই ঘুষটা গেছে। এখন কেন দিতে হয়েছে অনেকে বলতে পারেন। দিতে হয়েছে বলতে গেলে যারা নিজস্বভাবে করতেছে তাদের দু একজনের সাথে কথা বলছি, তারা বলতেছে ভাই আমরা নিজস্বভাবে করতেছি, কিন্তু একদিনে আসলে এই কাজ হয় না। একদিন আসবেন আপনি ফাইল প্রসেসিং করে নাম ট্রান্সফারের যে ফাইল, ওইটা আশেপাশে কম্পিউটার দোকানগুলোতে পাওয়া যায়, ওই ফাইলটা প্রসেসিং করে যাবেন। পরের দিন এসে আপনি নাম ট্রান্সফারের যে ফাইলটা জমা দিবেন, জমা দিয়ে আপনি ছবি তুলবেন, যার বাইক তাকেও নিয়ে আসবেন, ছবি তুলবেন, সই করবেন ম্যাজিস্ট্রেটের সামনে। পর আপনি আরেক দিন আসবেন, এসে আপনার নাম ট্রান্সফারের যাবতীয় যা কাজ আছে সবগুলো আপনি করে যাবেন। বা আপনার অ্যাকনোলজমেন্ট যে একটা স্লিপ দেয়, প্রাথমিক অবস্থায় আপনার নাম ট্রান্সফার হয়েছে, এখন আপনি রাস্তায় চলতে পারবেন, ওই অ্যাকনোলজমেন্ট যে স্লিপটা দেয় ওই স্লিপটা আপনি নিতে পারবেন। তার জন্য আরেকদিন আসতে হবে, কিন্তু যার গাড়ি তার আসতে হবে না, কিন্তু আপনাকে আসতে হবে। তাহলে আপনি যদি নিজে করতে যান, আসতে হচ্ছে কত দিন? 3 দিন। এখন 3 দিন আপনি আসবেন, 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন, টোটাল 3 দিন আপনাকে আসতে হচ্ছে। অনেকে যারা ছিল আর কি, অনেক পার্সোনাল ওপিনিয়ন নিছি অনেকের, কারণ আমরা শুরুতে যাই আর দলাল ধরি নেই বা দরবেশ ধরি নেই। আমরা শুরুতে যাই নিজে ট্রাই করছিলাম যে হয় কি না। ভাই নিজে ট্রাই করছে, আমিও নিজে ট্রাই করছি যে কিভাবে কি করা যায়। আর ভাইও বলতেছে ভাই এত টাকা দিয়ে যদি করি তাহলে কেমনে কি। পরবর্তীতে দিন শেষে আপনার বলছি ভাই
আপনি যদি আরেকদিন আসতে পারেন আরও 2 দিন, তাহলে আপনি করেন, আমার পছন্দের কাজটা আজকে আপনি শেষ করেন। কারণ আমার আরেকদিন মিরপুর বিআরটিতে আর আসা মনে হয় ভালো হবে না, কারণ মিরপুর বিআরটির কাজ আমার টোটালি শেষ। আমার মিরপুর বিআরটিতে আর কোনো কাজ নাই, বা আমার এই গাড়ির যাবতীয় কাজ মোটামুটি আজকে সমাপ্তি হয়েছে। এখন মিরপুর বিআরটির কাজ ওকে হয়েছে, আমার মিরপুর বিআরটিতে আর কোনো কাজ নাই, মিরপুর বিআরটিতে আর হয়তো আসাও হবে না। এই কারণে বলা চলে যে বাইকে আমি বলছি ভাই আজকে আপনি কাজগুলো সব শেষ করেন। পরে ভাই কী করবে, ভাইও বলতেছে ভাই আমি যদি আরও 2 দিন আসি আমার 2 দিন অফিস থেকে ছুটি নিতে হবে, অবশ্যই ওয়ার্কিং ডেতে আসতে হবে। আমি হ্যাঁ ভাই আপনি অবশ্যই ওয়ার্কিং ডেতে আসতে হবে, কারণ ওয়ার্কিং ডে ছাড়া তো আপনি গভর্নমেন্টের অফিস খোলাও পাবেন না। তো ওয়ার্কিং ডেতে ভাইও বলতেছে তাইলে আমার তো ভাই হচ্ছে না, আমি তাইলে কি করা যায়। আমি বলছি তাইলে ভাই আপনি একটাই করা যায়, সেটা দরবেশ ধরেন। এখন ওই জায়গায় অনেক দরবেশ ছিল, ছোট দরবেশ বড় দরবেশ। আমরা অবশ্য এরকম এক দরবেশ খুঁজতেছিলাম যিনি বিআরটিতে কাজ করে, কারণ ওই দরবেশগুলো ধরলে হয় কি আপনার বিআরটির যদি কোনো প্রবলেমও হয় আপনার টাকা মেরে দেওয়ার চান্স খুবই কম, আপনার টাকা মানে মারবে না আর কি। আর যদি আপনি বাহিরের দরবেশ ধরেন তাইলে আপনার টাকা মারি যাওয়ার চান্স অনেকাংশে বেশি থাকে, কারণ বাহিরের দরবেশগুলো দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার কাজ নাও করে আপনার ফোন নাও ধরতে পারে। তারপর দরবেশটা ধরি আপনার 1:32 বা 1:33-এর দিকে, তখন দরবেশ ধরার পর দেখলাম আধা ঘন্টার ভিতরে আমাদের যে ফাইল প্রসেসিং সব হয়ে ওকে, আমাদের কোনো সিরিয়াল লাগে নাই, প্লাস হলো আমাদের গাড়ি যে আপনার চেকিংয়ের জন্য একটা সিরিয়াল, ওই সিরিয়ালও লাগে নাই, চেকিংও করে নাই গাড়ি, জাস্ট গাড়ি দরবেশে সব কিছু কইরা আনছে, সিল সাপোর্ট দরবেশেই মাসছে। আমি গেলাম, ওই ভাই গেল যে ভাই গাড়িটা কিনছে, 2 জনে যাওয়ার পর আপনার ইন টোটালি ওই দরবেশের যেই জায়গায় বলছে সিগনেচার করতে আমরা সিগনেচার করছি। আর হলো একটা ম্যাজিস্ট্রেট আপনার আছে, ওই ম্যাজিস্ট্রেট বসে আপনার 128 নাম্বার 129 নাম্বার রুম এরকম হতে পারে মিরপুর বিআরটিতে। ওই ম্যাজিস্ট্রেটের ওইখানে গেলাম, দাড়িওয়ালা, উনি দাড়িওয়ালা, সাদা দাড়ি আছে, অনেক বয়স্ক হবে, অলমোস্ট 50+ হবে তার বয়স। সো ওই ম্যাজিস্ট্রেটের ওইখানে যাওয়ার পর আপনার ম্যাজিস্ট্রেটে বললো আচ্ছা আমার পিছনে দাঁড়ান, ওই দরবেশের নাম আর কি বলতেছে যে তুমি ওনাদের ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। ওই ছবিটা তুলছে, ছবিটা তুলে পাঠিয়ে দিছে, পাঠায় ওই যে দরবেশ আর কি যারে আমরা ধরছি, উনি একটা মুট করে কি জানি দিল, মানে কি বলে ওইটারে তবারক দিছে। তারপর বলে আচ্ছা ওকে ঠিক আছে, তাইলে তুমি ওনাদের ফাইলটা প্রসেসিং করো, ওনাদের যে ট্যাক্স টোকেন আছে ট্যাক্স টোকেনে নতুন করে যিনি বাইকটা ক্রয় করছে ওনার নামটা অ্যাড করে দাও। পরবর্তীতে ব্যাংকে গেল, ব্যাংকে যে আপনার নামটা অ্যাড করলো, ব্যাংকে একটু সময় লাগছে, ব্যাংকে আপনার সিরিয়াল ছিল, ব্যাংকের সিরিয়ালটা তো আর কেউ মানে বিক্রি করতে পারে না, বা ব্যাংকের সিরিয়ালটা তো আপনার কখনো না ধরে করা যায় না, যেহেতু বেসরকারি ব্যাংক ছিল, বা ব্যাংকে এগুলো চলে না দরবেশের কাজ আমি যতটুকু দেখছি। ব্যাংকে যে 1 ঘন্টা সময় লাগছে, ব্যাংকে থেকে যখন আপনার আমাদের নতুন ট্যাক্স টোকেন দিছে, আর হলো যে আপনার রোড পারমিটটা দিছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ওইটা তো আমরা তখনই পেয়ে গেছি যখন ওই অফিসারটার পিছনে যে আমরা ছবি তুলছি এর 10 মিনিটের ভিতরে আমরা সেই স্লিপটা পাইছি। এখন আমার কোশ্চেন হলো আমরা নিজেরভাবে করতে গেলে কেন এত হ্যাসেল পড়তে হয়, আর দরবেশে করতে গেলে কেন এত হ্যাসেল করতে হয়? তাহলে এটা নিজস্বভাবে যে করা যায় এই সিস্টেমটা উঠায় নেওয়া দরকার বিআরটির, যে আপনার নিজস্বভাবে করতে পারবেন না, যেহেতু এত হ্যাসেল ভাই হুদাহুদি নিজস্বভাবে কেন বলেন? আপনারা বলেন যে এটা আপনি করতে হলে আমাদের এখানে স্পেশাল লোক আছে তাদেরকে ধরতে হবে, হ্যাঁ কিছু ফাইন নেন, সেটা আপনার সামান্য কিছু, একদম আপনার ওই দেখা যাচ্ছে যেই ফাইনটা এখন আমরা দিছি এটা তো জুলুম হয়ে যায়, 5,000 টাকা ফাইন। অবশ্যই প্রতিটা ডিপার্টমেন্ট যারা সই করেছে আমার এই গাড়ির নাম ট্রান্সফারে তারা প্রত্যেকে আর কি জড়িত ছিল এইটাতে, কারণ কোনো ডিপার্টমেন্টই আপনার অ্যাকচুয়ালভাবে কাজ করে নাই। এখানে কী হয়েছে, এত আর্মি সমস্যা হয়েছে নাকি কোনো, কে জানে, হয়তো কোনো মেবি প্রবলেম হয়েছে। দেশের এখন কারেন্টলি সিচুয়েশন অনেক খারাপ, দেশে আপনার বর্তমানে একটা মেসাকারের মতো অবস্থা চলতেছে। উনি জাস্ট কোনো কিছু দেখেই নাই, জাস্ট দেখে সিগনেচার করে আমাকে বলে ওকে চলে যান আপনি, আপনার কাজ শেষ। পরে আমি অবশ্য চলে আসলাম হইলে, তারপরও সে ভাইটা যিনি আমার বাইকটা ক্রয় করেছে ওনার সাথে আমি মানে কথা বলতেছিলাম বিভিন্ন কাজে। ওনার বিজনেস আর আমার বিজনেস দুইটাই প্রায় সিমিলারই বিজনেস। পরে আমি বিজনেসের বিষয়ে 2-1 কথা বলতে দেখা যাচ্ছে আপনার 3টা 3:30 বেজে যায়।
পরবর্তীতে ওই দরবেশটা আপনার ব্যাংকে যে ট্যাক্স টোকেনের টাকাটা, সেই ট্যাক্স টোকেনের টাকাটা দিয়ে আসে। দিয়ে আসার পর আমাদের বলে ভাই আমরা কাজ ওকে কমপ্লিট হয়ে গেছে, এখন আপনারা এই যে এই কাগজগুলো বুঝে নেন, এই যে আপনার এটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা দিয়ে আপনি রোডে চলবেন, এই যে আপনার এটা দিয়ে আপনি এটা করবেন ওকে। তখন আমি বললাম ওকে ঠিক আছে ভাই। এখন আসেন, যারাই বাইক সেল করবেন সেকেন্ড হ্যান্ড বাইক, অবশ্যই যখন বাইক সেল করবেন, যেমন আমার যে বাইকটা ক্রয় করছে তাকে কিন্তু আমি চিনি, একবারে যে অপরিচিত লোক তা না, কিন্তু মোটামুটি আমার পরিচিত আছে, আমার যে বিজনেস আছে বিজনেসের সাথে রিলেটেড লোক। তারপরও আমি তাকে বাধ্য করেছি যে তাড়াতাড়ি নাম ট্রান্সফার করে নেয়। এটা বেনিফিটটা কি? বেনিফিটটা আমার, কারণ আমার আর কোনো রিস্ক থাকলো না। আমার কিন্তু মাথায় একটা জিনিস সবসময় রিস্ক থাকতো যে আমার বাইকটা উনি কিনছে, উনি যদি রাস্তায় কোনো প্রবলেমে পড়ে, বেনিফিট কিন্তু কোনো কিছুই নাই। আমার কিন্তু সম্পূর্ণ দায়ভারটা আমার উপরে আসবে। মামলা টামলা হলে আমাকেই সেটার খেসারত দিতে হবে, বা মামলা টামলা হলে আমার নামেই হবে, কারণ গাড়ির কাগজটা ছিল ওই টাইমে আমার। আর আজকে থেকে যদি গাড়ির ভিতরে ময়রাও যায় তাহলে আমার নামে কিছুই হইব না, কারণ ময়রা গেল ওনারা মরামরি করবে, কিন্তু আমার কিছুই হবে না। এনে অ্যাক্সিডেন্ট করছে নাকি, আমার এখানে কিছুই হইব না। সো এই কারণে বলা চলে যে আমি ওনাকে বাধ্যই করছি এক প্রকার যে ভাই নাম ট্রান্সফার করেন। ইভেন আমি যখন গাড়ি সেল করছি তখন আপনাদেরকে বলছিলাম যে আপনার গাড়ি সেল করার সময় অবশ্যই ওইখানে উল্লেখ করে রাখবেন ডিডের ভিতর যে 1 মাসের ভিতর নাম ট্রান্সফার করতে হবে। আমি গাড়িটা কিন্তু বিক্রি করছি, এখন যখন ভিডিওটা করতেছি তখন 1 মাস। ভিডিওটা কবে পাবলিশ হয় সেটা বলতে পারি না, হয়তো 15 দিন পরও পাবলিশ হইতে পারে বা 1 মাস পরও পাবলিশ হইতে পারে। কিন্তু নাম ট্রান্সফার যখন করছে ভাই 1 মাস হয় নাই, আজকে 26 দিন, তো 26 দিনে কিন্তু নাম ট্রান্সফার করে ফেলছে। এখন কেন আমি ওই যে ডিডের ভিতর বলছি যে 1 মাসের ভিতর নাম ট্রান্সফার করতে হবে, না হলে যদি মালিক চায় প্রথম পক্ষ যে কোনো আইনানুগ ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিতে পারবে। এখন আইনানুগ ব্যবস্থা কি? আপনি যদি এটা উল্লেখ করে থাকেন তাহলে আপনি যদি তার বিরুদ্ধে চোরাই মামলা করেন তাহলেও পারবেন, বা আপনি যদি তার বিরুদ্ধে যে ছিনতাইয়ের মামলা করেন তাইলেও পারবেন, যে আমার গাড়িটা চুরি হয়ে গেছে, গাড়িটা ছিনতাই হয়ে গেছে, ওই মামলাগুলো করলেও আপনি পারবেন। উনি কিন্তু বাধ্য, পরবর্তীতে উনি কোর্টে পিটিশন করতে পারবে না। এখন কেন পিটিশন করতে পারবে না? কারণ হলো আপনি কিন্তু এখানে সঠিকভাবে উল্লেখই করে দিয়েছেন যে আমার এই গাড়িটা আপনি 1 মাসের ভিতর নাম ট্রান্সফার করতে হবে। যদি না করেন আমি আইনানুগ বাংলাদেশ প্রশাসনের অধীনস্থ যে কোনো ব্যবস্থা আমি নিতে পারবো। এখন উনি কিন্তু আপনাকে কোনো কিছু বলতে পারবে না, বা আইনের যদি কোনো ব্যবস্থা নেয় সেটা উনি নিতে পারবে না, বিকজ অফ উনি আপনাকে বলবে খালি এতটুকু, ভাই আপনি আর কিছুদিন ওয়েট করতে পারতেন, এতদিন ওয়েট করছেন, কিন্তু এত ওয়েট না করলেও আমার জন্য একটা মামলা দিয়ে দিয়েছেন, আমার তো হ্যাসেল হয়েছে, হ্যান ত্যান ব্লা 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 অনেক প্রকার কথাই আর কি বলতে পারতো। কিন্তু এখন উনি আর কোনো কথা বলতে পারবে না, কারণ আপনার ডিডের ভিতর উল্লেখ আছে যে আপনি আইনানুগ যে কোনো ব্যবস্থা ওনার থেকে নিতে পারবেন বা ওনার বিরুদ্ধে নিতে পারবেন। এই কারণে উনি আপনাকে কোনো কিছু বলতে পারবে না। যারাই আসলে বাইক বিক্রি করেন কাইন্ডলি এতটুকু মাথায় রাখবেন যে আপনার বাইকটা যতদিন অন্যের নামে আছে ততদিন আপনারও কিন্তু সমান রিস্ক, কারণ মামলাতে কিন্তু আপনার নামে হবে যখন রাস্তায় কোনো দুর্ঘটনা হবে। এটার ভুক্তভোগী আমি হয়েছিলাম। আমার 4B বাইকটা কিন্তু আপনার যখন সেল করি তখন ফাইলটা ছিল আমার নামে করা। যিনি বাইকটা ক্রয় করে উনি আর কি বাইকটা যেদিন ক্রয় করে এর পরের দিনই বাইকটা নিয়ে পড়ে যায়। অবশ্য পুলিশ পর্যন্ত গেছিলো সেই মামলাটা। পরবর্তীতে আমাকে ডাকাইছিল কোম্পানি থেকে, সেই ফাইল পুলিশ কালেক্ট করছিল, কালেক্ট করে আমার নাম্বার পাইছিল, আমাকে ডাকাইছে। আমি বলছি আমি গাড়ি ক্রয় করছি কিন্তু আমি গাড়ি বিক্রি করে দিচ্ছি দেখেন। পরে আর কি ওনাদের অনেক বোঝায় টোঝায় আমি এটার ভুক্তভোগী হয়েছি। এই কারণে আমি সবসময় বলি আপনাদের যে গাড়ি বিক্রি করলে বা গাড়ি যদি আপনি ছেড়ে দেন অবশ্যই ওখানে একটা ডিডের ভিতর উল্লেখ করবেন, একটা ছোট্ট 1 লাইন বা 1.5 লাইনের একটা লেখা যে গাড়িটা আপনি যখন আমার কাছ থেকে নেবেন এর 1 মাস অথবা 2 মাস ওনার সুবিধা অনুযায়ী, যখন ওনার সুবিধা হবে তখনই নাম ট্রান্সফার করে নেবেন। সর্বোচ্চ আপনি 2 মাসের বেশি দিন না, কারণ 60 দিনের বেশি দেওয়ার দরকার নেই। এতটুকু বলার ছিল আর কি। যারাই বাইক ক্রয় করেন, যারাই বাইক বিক্রি করেন, এই জিনিসগুলো মাথায় রেখে বাইক ক্রয় বিক্রয় করবেন, তাহলে আপনি কোনো হ্যাসেল, কোনো সমস্যার ভিতর পড়বেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি বাইক নাম ট্রান্সফার বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট করেন। আমি কমেন্ট করলে আপনাদের কমেন্টে রিপ্লাই অথবা একটা রিপ্লাই ভিডিও দিয়ে আপনাদের সেটা বুঝিয়ে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর কী কী বিষয়ে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিতে পারেন।